গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমরা মিমিক্রি এবং বর্ণ সৃষ্টি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব পপুলেশন। কি পড়ব? পপুলেশন। আমরা এর আগে জেনেছি পপুলেশনের সংজ্ঞা জেনেছি, পপুলেশন কি জেনেছি, পপুলেশনের উদাহরণ জেনেছি। আরও একবার বলছি, পপুলেশন মানে কি? পপুলেশন মানে হচ্ছে এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ এ পার্টিকুলার স্পিসিস ইন আ পার্টিকুলার প্লেস। তাই তো? অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ আ স্পিসিস, কোনো একটা নির্দিষ্ট প্রজাতির অনেকগুলো যখন জীব একসঙ্গে অবস্থান করে তখন তাকে বলা হয় ওই প্রজাতির পপুলেশন। তাই তো? পপুলেশন সম্পর্কে আমরা জেনেছি। এবার যখন আমরা পরিবেশ সম্পর্কে পড়তে যাই, এনভায়রনমেন্ট বা কোনো একটা বাস্তুতন্ত্র ভালো হবে, কোনো একটা বাস্তুতন্ত্র যখন পড়তে যাই, সেই বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো পপুলেশন দেখতে পাই। এবং একটা বাস্তুতন্ত্রের মধ্যে অনেকগুলো পপুলেশন একসঙ্গে অবস্থান করার জন্য সেই পপুলেশনগুলো নিজেদের মধ্যে কিছু আমরা ইন্টারাকশন দেখতে পাই, বা বলতে পারি আন্তঃক্রিয়া দেখতে পাই। আবার সেই পপুলেশনগুলোর সঙ্গে অন্য পপুলেশন বা অন্য প্রজাতির জীবদের মধ্যে কিন্তু একটা ইন্টারাকশন দেখা যায় বা আন্তঃক্রিয়া দেখা যায়। কীরকম? যে মনে করো এই একটা প্লেস, তাই তো? এখানে বাস্তুতন্ত্র আছে, এটা একটা বাস্তুতন্ত্র। এবার এই বাস্তুতন্ত্রের মধ্যে এই একটা প্রজাতির জীব অবস্থান করছে, মানে এই একটা পপুলেশন আছে, এই একটা পপুলেশন আছে, ফার্স্ট ক্লাসে বলেছিলাম এই একটা পপুলেশন আছে, এই একটা পপুলেশন আছে, তাই তো? তার মানে এই যে পপুলেশন, এই একটা নির্দিষ্ট প্রজাতির জীব গোষ্ঠী, এই পপুলেশন একটা নির্দিষ্ট প্রজাতির জীব গোষ্ঠী, এটা একটা নির্দিষ্ট প্রজাতির জীব গোষ্ঠী, এটা একটা নির্দিষ্ট প্রজাতির জীব গোষ্ঠী। এবার এই পপুলেশন যে জীবগুলো আছে তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন হতে পারে। আবার এই পপুলেশনের যে প্রজাতিগুলো আছে, এই পপুলেশনের যে প্রজাতিগুলো আলাদা প্রজাতি, তাহলে এখানে কি দেখলাম? নিজেদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, মানে সেম প্রজাতির জীবেদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। আবার যখন এই প্রজাতির বা এই পপুলেশনের সঙ্গে এই পপুলেশনের ইন্টারাকশন হবে, তখন এটা আলাদা প্রজাতি, এটা আলাদা প্রজাতি, মানে দুটো আলাদা প্রজাতির মধ্যে একটা ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া হচ্ছে, তাই তো? এটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা সেই ব্যাপারটাই পড়ব, যে কি পপুলেশনের মধ্যে কোনো একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন পপুলেশনের মধ্যে যে ইন্টারাকশনগুলো দেখা যায়, সেই ইন্টারাকশনগুলো আজকে আমরা স্টাডি করব। দ্যাট মিনস পপুলেশন ইন্টারাকশন বা পপুলেশনের আন্তঃক্রিয়া, বাংলায় বলা হয় পপুলেশনের আন্তঃক্রিয়া। বোঝা গেছে? এই ডিফারেন্ট আন্তঃক্রিয়াগুলো আজকে আমরা পড়ব। এই আন্তঃক্রিয়া যখন ঘটছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই একটা যে পপুলেশন, এই একটা পপুলেশন বললাম যে পপুলেশন যেহেতু আলাদা প্রজাতি নিয়ে গঠিত, তাহলে দুটো পপুলেশনের মধ্যে ইন্টারাকশন মানে হচ্ছে আলাদা প্রজাতির মধ্যে ইন্টারাকশন, তাই তো? আর একই পপুলেশনের জীবগুলোর মধ্যে ইন্টারাকশন মানে হচ্ছে একই প্রজাতিদের মধ্যে ইন্টারাকশন। তাহলে এই যে ইন্টারাকশনগুলো হচ্ছে বা আন্তঃক্রিয়াগুলো হচ্ছে, এই আন্তঃক্রিয়াগুলোর ফলে এমন ঘটতে পারে যে দুটো প্রজাতির মধ্যে আন্তঃক্রিয়ার ফলে দুজনেই উপকৃত হচ্ছে, অথবা একজন উপকৃত হচ্ছে আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা কি হতে পারে একজন উপকৃত হচ্ছে আর একজন উপকৃত বা ক্ষতিগ্রস্ত কোনোটাই হচ্ছে না, এরকম ঘটতে পারে। এর উপর ডিপেন্ড করে এই পপুলেশনের ইন্টারাকশনগুলিকে কতগুলি ভাগে ভাগ করা হয়, যে কেউ ক্ষতি হচ্ছে না হচ্ছে না, একজন ক্ষতি হচ্ছে না দুজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকজন উপকৃত হচ্ছে এমন হচ্ছে নাকি, বা দুজনে উপকৃত হচ্ছে নাকি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে এই ইন্টারাকশনগুলোকে তোমার কতগুলো ভাগে ভাগ করা হয়, সেইগুলো আমরা একটু স্টাডি করব। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে 1 নম্বর মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কি? মিউচুয়ালিজম হচ্ছে এক প্রকার ইন্টারাকশন যেটা পপুলেশনের মধ্যে দেখতে পাই। মিউচুয়ালিজম কিরকম ধরনের ইন্টারাকশন? মিউচুয়ালিজম হচ্ছে এমন ধরনের ইন্টারাকশন যেখানে দুটো প্রজাতি উপকৃত হচ্ছে। যেখানে উপকৃত হওয়া সেটাকে আমরা প্লাস সাইন দিয়ে বোঝাবো,
যেটা প্লাস সাইন মানে হচ্ছে উপকৃত হবে, মাইনাস সাইন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, আর জিরো সাইন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত উপকৃত কোনোটাই হবে না, কোনোটাই নয়। বুঝতে পেরেছো? তাহলে মিউচুয়ালিজম হচ্ছে এমন এক ধরনের ইন্টারাকশন বা এমন এক ধরনের আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া যার ফলে কি হয়, যে দুটো প্রজাতি নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে তারা দুজনেই উপকৃত হয়। দুটো আলাদা প্রজাতি, তাই না, যখন দুটো আলাদা প্রজাতি একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া গড়ে তুলবে বা আন্তঃক্রিয়া করবে, তখন যখন দুজনেই উপকৃত হবে তখন সেই ধরনের যে ইন্টারাকশন সেটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। বুঝতে পেরেছো? এই যে মিউচুয়ালিজম, এই মিউচুয়ালিজমটা মেনলি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইচ্ছাধীন বা ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম, আর একটা হচ্ছে বাধ্যতামূলক বা অব্লিগেটরি মিউচুয়ালিজম। অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, আর ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে ইচ্ছাধীন বা আংশিক। আংশিক মিউচুয়ালিজম, আর এটা হচ্ছে অব্লিগেটরি বা বাধ্যতামূলক মিউচুয়ালিজম। বুঝতে পেরেছো? তাহলে মিউচুয়ালিজম কি বললাম, যে দুটো আলাদা প্রজাতির জীব যখন একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া গড়ে তুলবে এবং দুজনেই উপকৃত হবে তখন তাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। এই মিউচুয়ালিজম কয় প্রকার বললাম, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে অব্লিগেটিভ, দুই প্রকার। এই ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম কি? ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম হচ্ছে যে দুটো জীব, মনে করো এই একটা জীব আর এই একটা প্রজাতি, এই একটা প্রজাতি, এই একটা প্রজাতি, দুজনে একসঙ্গে অবস্থান করবে। কেমন? দুজনে একসঙ্গে অবস্থান করবে এবং দুজনে উপকৃত হবে, এ উপকৃত হবে, এ উপকৃত হবে, এবং এদেরকে যদি আলাদা করে দেওয়া হয়, সেপারেট করে দেওয়া হয়, তাহলে দুজনেই কিন্তু আলাদা আলাদাভাবে বসবাস করতে পারবে। এও আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, এও স্বাধীনভাবে বসবাস করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দুজনে যখন একই সঙ্গে মিথস্ক্রিয়া গড়ে তুলছে, একসঙ্গে বসবাস করছে, অবস্থান করছে, তখন দুজনেই উপকৃত হচ্ছে। কিন্তু যখন একজন থেকে আরেকজন আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু দুজনেই স্বাধীনভাবে বসবাস করতে পারছে। এই ধরনের যে মিথস্ক্রিয়া সেটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম। এই ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম কিরকম দেখবে, যে পতঙ্গ আর ফুলের পরাগ মিলন, ফুলের পরাগ মিলন আর পতঙ্গ, এটা কিন্তু এক ধরনের ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম। কিরকম দেখো, এই যে পতঙ্গ যখন ফুলের উপর বসছে তখন ফুলের পরাগ মিলন ঘটাচ্ছে, আবার যখন পতঙ্গ চলে যাচ্ছে তখন পতঙ্গ স্বাধীনভাবে বসবাস করতে পারছে, ফুলও স্বাধীনভাবে বসবাস করতে পারছে। কিন্তু একটা সময় যখন এই ফুলটা আর এই একটা পতঙ্গ যখন বসবাস করছে একসঙ্গে, তখন ফুলের পরাগ মিলন ঘটাচ্ছে, কে ঘটাচ্ছে? পতঙ্গ। তাহলে ফুল উপকৃত হচ্ছে পতঙ্গের দ্বারা, আর পতঙ্গ কি করছে, ফুলের যে মকরন্দ আছে সেটাকে বা পরাগ মকরন্দ আছে সেটাকে গ্রহণ করে, খাদ্য হিসাবে গ্রহণ করে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, পতঙ্গ উপকৃত হচ্ছে, ফুলও উপকৃত হচ্ছে। কিন্তু এরা দুজন যখন একসঙ্গে বসবাস করছে তখন উপকৃত হচ্ছে, আবার যখন সেপারেট হয়ে যাচ্ছে তখন দুজনেই স্বাধীনভাবে বসবাস করতে পারছে। এই ধরনের যে ইন্টারাকশন সেটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। কি ধরনের মিউচুয়ালিজম? ফ্যাকাল্টেটিভ বা আংশিক বা ইচ্ছামূলক, এটা তো ইচ্ছা হচ্ছে আসছে, ইচ্ছা চলে যাচ্ছে, বা ইচ্ছামূলক মিউচুয়ালিজম বলা হয়। আরো এক ধরনের মিউচুয়ালিজম আমরা দেখতে পাই, সেটাকে কি বললাম, এটা হচ্ছে অব্লিগেটরি বা বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে হচ্ছে এই ক্ষেত্রে কি হয়, যে দুটো জীব একসঙ্গে, যে দুটো প্রজাতি একসঙ্গে বসবাস করে, তারা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আর তারা বাঁচতে পারবে না, স্বাধীনভাবে বসবাস করতে পারে না, তারা সবসময় একসঙ্গেই অবস্থান করবে। এই ধরনের যে মিউচুয়ালিজম সেটাকে বলা হয় অব্লিগেটরি মিউচুয়ালিজম। কিরকম? যেমন ধরো মটর গাছ,
সিম্বগোত্রীয় যে কোনো উদ্ভিদ, মটর গাছ একটা বললাম, আর একটা হচ্ছে রাইজোবিয়াম, তাই তো। মটর গাছ আর রাইজোবিয়াম, মটর গাছের যে অর্বুদ হয় সেই অর্বুদে রাইজোবিয়াম অবস্থান করে। মটর গাছে অর্বুদে রাইজোবিয়াম অবস্থান করে রাইজোবিয়াম কি করে, যে বাতাস থেকে নাইট্রোজেন সংশ্লেষ করে, সেই নাইট্রোজেনটা মটর গাছকে প্রোভাইড করে। তার ফলে মটর গাছ নাইট্রোজেন পেয়ে যায় ডিরেক্ট, মটর গাছে কোনো অসুবিধা হয় না। আর এই মটর গাছ কি করে, মটর গাছ দেখেছো তোমরা, এদের মূলে কি হয়, এরকম অর্বুদ তৈরি হয়। এই অর্বুদের ভেতরে কি হয়, অর্বুদের ভেতরে এই রাইজোবিয়ামগুলো অবস্থান করে, অর্থাৎ মটর গাছ রাইজোবিয়ামের বসবাস করার জন্য অর্বুদ তৈরি করে দেয়, ফলে রাইজোবিয়ামে একটা বাসস্থান পায়। আর মটর গাছ কি হয়, মটর গাছ সেই রাইজোবিয়াম থেকে সংশ্লেষ করা নাইট্রোজেনটাকে নিতে পারে, ফলে দুজনেই কিন্তু উপকৃত হচ্ছে, একজন বাসস্থান পাচ্ছে, একজন খাদ্য পাচ্ছে। এই ধরনের যে মিউচুয়ালিজম, এখানে দুজনেই উপকৃত হচ্ছে, এও প্লাস, এটাকে বলা হচ্ছে অব্লিগেটরি মিউচুয়ালিজম বা বাধ্যতামূলক মিউচুয়ালিজম। এই ধরনের মিউচুয়ালিজমকে বলা হয় সিম্বায়োসিস। এই ধরনের মিউচুয়ালিজমকে বলা হয় সিম্বায়োসিস বা বলা হয় মিথজীবিতা। কি বলা হয়, সিম্বায়োসিস বা বলা হয় মিথজীবিতা। বোঝা গেছে, সিম্বায়োসিস বা মিথজীবিতা। তাহলে মিথজীবিতা কি, মিথজীবিতা হচ্ছে অন টাইপ অফ মিউচুয়ালিজম, যেখানে কি হয় দুটো জীব একে অপরের সঙ্গে অবস্থান করে, কিন্তু তাদেরকে যখন আলাদা করা হয় তখন তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে না, এবং যখন একসঙ্গে অবস্থান করে আন্তঃক্রিয়া ঘটায় তখন দুজনেই উপকৃত হয়। অর্থাৎ এটাও প্লাস প্লাস, এটাও প্লাস প্লাস। বোঝা গেছে, এটা হচ্ছে মিথজীবিতা। উদাহরণ এই যে অব্লিগেটরি মিউচুয়ালিজমের যেটা উদাহরণ, মিথজীবিতারও সেম এক্সাম্পল হবে। বোঝা গেছে। এরপরে আসছে আরও একটা ইন্টারাকশন, যেটাকে বলা হয় কমেনশালিজম বা সহজীবিতা। কমেনশালিজম বা সহজীবিতা এটা কি, এখানে হচ্ছে একটা জীব, যখন দুটো জীব একসঙ্গে অবস্থান করে মিথস্ক্রিয়া ঘটায়, তখন একটা জীব উপকৃত হয়, আর একটা উপকৃত হয় না, অপকৃত হয় না। অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নিউট্রাল ইন্টারাকশন, যেখানে দুটো প্রজাতির মধ্যে একজন উপকৃত হয় আর আরেকজন উপকৃত হয় না, আর অপকৃত হয় না। তাহলে যে উপকৃত হয় তাকে বলা হয় কি হয়, একজন উপকৃত হয়, তাহলে যে উপকৃত হয় তাকে বলা হয় কমেনশাল, আর যে উপকৃত হয় না বা অপকৃত হয় না তাকে বলা হয় হোস্ট। কি বলা হয়, হোস্ট বা পোষক, বাংলায় বলা হয় পোষক। তাহলে কমেনশালিজমে দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে কমেনশাল আর একটা হচ্ছে পোষক। কমেনশাল একটা প্রজাতি আর পোষক হচ্ছে আর একটা প্রজাতি। কমেনশাল যে উপকৃত হয় তাকে বলা হয় কমেনশাল, আর যে উপকৃত হয় না, অপকৃত হয় না, তাকে বলা হয় হোস্ট। এটা কি ধরনের ইন্টারাকশন, এটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নিউট্রাল ইন্টারাকশন। বোঝা গেছে, এক্সাম্পল দিলে বুঝে যাবে। এক্সাম্পল যেমন হচ্ছে, তোমরা নাম শুনেছো, গোবকের নাম নিশ্চয় শুনেছো। গোবক আর গরু, দেখবে যখন গরু মাঠে চড়ে তখন দেখবে তার গরুর পিঠে সাদা সাদা বক বসে থাকে, ওগুলোকে বলা হয় গোবক। এরা কি করে, গরুর পিঠে বসে গরুর পিঠে যে পোকামাকড়গুলো অবস্থান করে সেগুলোকে তারা খাদ্য হিসাবে খায়। এর ফলে কি হয়, গোবকের খাদ্য হয়ে যায়, কিন্তু গরুর কি এতে উপকার বা অপকার কিছু হচ্ছে? গরুর কিন্তু এতে কোনো উপকার বা অপকার হচ্ছে না। এই ধরনের যে ইন্টারাকশন সেটাকে বলা হচ্ছে কমেনশালিজম। আরও একটা নাম শুনবে তোমরা, তোমরা নিশ্চয় রেমোরা বলে রেমোরা বলে একটা মাছের নাম শুনেছ। রেমোরা নামক একটা মাছের নাম তোমরা শুনেছ। এই মাছটা হচ্ছে চোষকযুক্ত একটা মাছ, যেটা হাঙরের পেটের দিকে অবস্থান করে। কোথায়? হাঙরের পেটে অবস্থান করে, পেটের বাইরে, পেটের ভেতরে না, হাঙরের দেহে পেটের দিকে, হাঙরের দেহের সঙ্গে আটকে থাকে। এর ফলে কি হয়, এই রেমোরা মাছটা কি করে, হাঙর যেদিকে যায়, হাঙরের দেহে যেহেতু আটকে থাকে তাই হাঙরের সঙ্গে সঙ্গে অবস্থান করে। এর ফলে কি হয়, রেমোরা মাছের যে শিকারী প্রাণীগুলো তারা কিন্তু হাঙরের কাছে যেহেতু আসতে পারে না, তাই রেমোরার কাছেও আসতে পারে না, ফলে রেমোরা কিন্তু শিকারীর হাত থেকে রক্ষা পায়।
সেই সঙ্গে সঙ্গে হাঙর যে খাবারগুলো খায় সেই খাবারগুলো যখন উচ্ছিষ্টগুলো তো কী হবে, তার দেহের আশপাশ দিয়ে ছড়িয়ে পড়বে, সেই উচ্ছিষ্টগুলোকে রেমোরা কি করে, অ্যাকসেপ্ট করে, রেমোরা সেগুলো খায়, খেয়ে জীবন ধারণ করে। এর ফলে কি হচ্ছে দেখো, হাঙর মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আবার এর উপকারও হচ্ছে না, কিন্তু রেমোরা উপকৃত হচ্ছে, অর্থাৎ একজন প্লাস আর একজন জিরো। তাই তো এই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে কমেনশালিজম বা সহজীবিতা। বোঝা গেছে? এই যে কমেনশালিজম বা সহজীবিতা, এটাকে আবার দুই রকম ভাবে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে কি বললাম ওরকম অব্লিগেটরি, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। বোঝা গেছে? একটা হচ্ছে অব্লিগেটরি আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক। ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে আংশিক বা ইচ্ছাধীন। কেমন? এরপরে হচ্ছে ফোরেসিস। ফোরেসিস কথার অর্থ হচ্ছে টু ক্যারি। কি বললাম? ফোরেসিস কথার অর্থ হচ্ছে টু ক্যারি বা বহন করা। এই যে ফোরেসিস, এটাও কিন্তু একটা প্লাস এবং জিরো, অর্থাৎ পজিটিভ নিউট্রাল ইন্টারাকশন। তাহলে ফোরেসিসও পজিটিভ নিউট্রাল ইন্টারাকশন। আবার আমরা এখানে কমেনশালিজম আলোচনা করলাম, এটাও পজিটিভ অ্যান্ড নিউট্রাল ইন্টারাকশন। তাহলে ফোরেসিস আর কমেনশালিজমের মধ্যে পার্থক্য কি? দেখো, যখন আমরা কমেনশালিজম পড়ছিলাম, সেখানে পড়ছিলাম যে একজন উপকৃত হচ্ছিল, সে কিন্তু কীরকমভাবে উপকৃত হচ্ছিল, খাবারের ভিত্তিতে। এখানে একটা খাবারের সম্পর্ক কিন্তু ছিল, খাদ্যের সম্পর্ক ছিল, যেটা গোবক খাদ্য সংগ্রহ করছিল, যে রিমোরা কিন্তু খাদ্য সংগ্রহ করছিল হাঙরের কাছ থেকে। আর ফোরেসিসের ক্ষেত্রে কি হয়? ফোরেসিসের ক্ষেত্রে কোনো খাবারের সম্পর্ক থাকে না, খাদ্যের কোনো সম্পর্ক থাকে না। তাহলে কিসের সম্পর্ক থাকে? অনলি টু ক্যারি, শুধু বহন করার, শুধু বহন করার যে সম্পর্ক, সেটাই হচ্ছে এখানে সম্পর্ক। কীরকম? যেমন হচ্ছে তোমরা মাছি দেখেছো, মাছি যখন কোনো একটা নোংরা জায়গায় বসে, সেখান থেকে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়া মাছির দেহে আটকে যায়, আটকে গিয়ে মাছি যখন আবার অন্য জায়গায় যায়, তখন ব্যাকটেরিয়াগুলো মাছির সঙ্গে বাহিত হয়ে চলে যায়, যেমন অন্য জায়গায় অবস্থান করে। তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, মাছির দেহে ব্যাকটেরিয়া আটকে যাচ্ছে, তার ফলে মাছির সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াও স্থান পরিবর্তন করতে পারছে। এর ফলে ব্যাকটেরিয়া উপকৃত হচ্ছে, কিন্তু মাছি কিন্তু কোনো উপকার বা ক্ষতি হচ্ছে না। তাহলে মাছি এখানে কি হচ্ছে? জিরো। ব্যাকটেরিয়া হচ্ছে উপকৃত বা পজিটিভ। তাই তো? এই ধরনের ইন্টারাকশন, এখানে কিন্তু কোনো খাবারের সম্পর্ক নেই, মাছির কাছ থেকে কিন্তু ব্যাকটেরিয়া খাবার সংগ্রহ করে না। এই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে ফোরেসিস। এটাও পজিটিভ অ্যান্ড নিউট্রাল ইন্টারাকশন। বোঝা গেছে? এবার আমরা পড়ব অ্যামেনশালিজম। অ্যামেনশালিজম কি? এটাও এক ধরনের ইন্টারাকশন, যেখানে দুটো প্রজাতি, মনে করো এই একটা প্রজাতি আর এই একটা প্রজাতি, দুজনে ইন্টারাকশন করছে, একসঙ্গে আন্তঃক্রিয়া ঘটাচ্ছে। কিন্তু কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে একজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি হচ্ছে? একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে নেগেটিভ। আর আরেকজন না হচ্ছে ক্ষতিগ্রস্ত, না হচ্ছে উপকৃত, তার মানে এটা কি হলো? জিরো। এই ধরনের যে ইন্টারাকশন, সেটাকে বলা হয় অ্যামেনশালিজম। কোনো কোনো বইতে তোমরা এরকমও পেতে পারো যে অ্যামেনশালিজম মানে হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আরও একজন কিন্তু উপকৃত হচ্ছে। বুঝতে পেরেছো? একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একজন উপকৃত হচ্ছে, এটা মেনলি হয় প্যারাসিটিজমে। তো কোনো কোনো বইতে এটা পেতে পারো, এটাও ভুল নয়, এটাও ঠিক। কিন্তু অ্যাকচুয়ালি অ্যামেনশালিজম মানেই হচ্ছে যে একজন ক্ষতিগ্রস্ত হবে আর একজন উপকৃত হবে না, ক্ষতিগ্রস্তও হবে না। অর্থাৎ এটা কি ধরনের ইন্টারাকশন দাঁড়ালো? তাহলে এটা হচ্ছে একটা জিরো মানে নিউট্রাল, আর একটা হচ্ছে নেগেটিভ। একজন ক্ষতিগ্রস্ত হবে আর একজন ক্ষতিগ্রস্ত হবে না, উপকৃত হবে না। এই ধরনের যে ইন্টারাকশন, যখন দুটো জীব একসঙ্গে অবস্থান করার পরেও একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একজন ক্ষতিগ্রস্ত উপকৃত হচ্ছে না, এই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে অ্যামেনশালিজম। এক্সাম্পল দিলে বুঝে যাবে। মনে করো যে এই যে একটা বিশাল বড় বট গাছ, বট গাছের তলায় কি কোনো গাছ হয়? ছোট ছোট গাছ আর কোনো বড় গাছ হতে পারে? হতে পারে না। কেন হয় না? বট গাছের তলায় বড় বড় গাছ হতে পারে না, কারণ বট গাছের ক্যানোপি, এই যে বিশাল ক্যানোপি আছে, তার ফলে যে সানলাইট আসে, সেই সানলাইট কিন্তু ক্যানোপির নিচে আর আসে না, এই দিকে আর সানলাইট পড়ে না, ফলে এইখানে কিন্তু বড় গাছ আর হতে পারে না। এর ফলে কি হয়?
এই জায়গাটা গাছ শূন্য হয়। তাহলে এই যে একটা বিশাল বড় বট গাছ ব্যানিয়ান ট্রি, এই কিন্তু তার নিচে ছোট ছোট গাছ কিন্তু হতে দেয় না। এর ফলে কি হচ্ছে, এর নিচে যে ছোট গাছগুলো অঙ্কুরিত হয়েছিল, যারা আর বড় হতে পারলো না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু বট গাছকে ক্ষতিগ্রস্ত বা উপকৃত কিছু হলো? কিছুই হলো না। তাহলে বট গাছের ক্ষতিও হলো না, উপকৃত হলো না, তাহলে বট গাছ কিন্তু নিউট্রাল থেকে গেল। কিন্তু ক্ষতি হলো কার? যারা এই বট গাছের তলায় জন্মেছিল। তাহলে একটা হলো নিউট্রাল আর একটা হলো নেগেটিভ, একজন ক্ষতিগ্রস্ত হলো। বা তোমরা আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝে যাবে। যেমন হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী যে গাছটা আছে, সূর্যমুখী প্ল্যান্ট, এর চারিপাশে কোনো আগাছা জন্মাতে দেয় না। এর চারপাশে কোনো আগাছা জন্মাতে দেয় না, কারণ হচ্ছে এর যে মূল আছে, এর মূল থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যেটা এর চারপাশে কোনো আগাছা জন্মাতে দেয় না। তাহলে এই গাছটা যদি সূর্যমুখী একটা গাছ হয়, তাহলে এই কি করে, চারপাশে কোনো আগাছা জন্মাতে দেয় না। এখানে কোনো আগাছা হবে না, এই দূরে হবে। তাহলে কি হচ্ছে, সূর্যমুখী গাছ এই জায়গাটায় অবস্থান করার জন্য এ কি করছে, এইখানে অন্যান্য যে উদ্ভিদগুলো আছে তাদের বিস্তারে, তাদের বৃদ্ধিতে বাধা দিচ্ছে। তাহলে এখানে এই ছোট ছোট গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সূর্যমুখী গাছের কোনো উপকারও হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে অ্যামেনসালিজম। বুঝতে পেরেছো? অ্যামেনসালিজম। এরপরে আমরা পড়ব প্রোটো কোঅপারেশন। প্রোটো কোঅপারেশন এটাও হচ্ছে এক ধরনের ইন্টারাকশন। এটাও প্রজাতির মধ্যে ইন্টারাকশন পপুলেশনে দেখা যায়। প্রোটো কোঅপারেশন কি? এটাও এমন ধরনের ইন্টারাকশন যেখানে যে দুটো প্রজাতি একে অপরের সঙ্গে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া ঘটাচ্ছে, তারা দুজনেই ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা পজিটিভ পজিটিভ বা ধনাত্মক ধনাত্মক ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া। তাহলে এই ধরনের আন্তঃক্রিয়া, আর আমরা যেটা মিউচুয়ালিজম পড়েছিলাম, সেখানেও কি দেখেছিলাম, সেখানেও কিন্তু প্রজাতিগুলো দুজনেই উপকৃত হচ্ছে। যেটা আমরা কোথায় দেখেছিলাম, যেটা আমরা মিউচুয়ালিজমে দেখেছিলাম, যে এখানে দুটো প্রজাতি উপকৃত হচ্ছে। আবার যখন আমরা প্রোটো কোঅপারেশন বলছি, এখানেও বলছি দুটো প্রজাতি উপকৃত হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো যে প্রোটো কোঅপারেশন আর মিউচুয়ালিজম এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাই তো দেখো, মিউচুয়ালিজমে আমরা পড়েছিলাম যে দুটো জীব তারা কিন্তু অবস্থান করছে কিরকম ভাবে, স্থায়ীভাবে অবস্থান করছে। কিরকম ভাবে অবস্থান করছে, তারা কিন্তু স্থায়ীভাবে অবস্থান করছে, আলাদা প্রজাতির জীব। আর যেটা মিউচুয়ালিজম ফ্যাকাল্টেটিভ বা আংশিক, সেখানে কিন্তু দুজনে স্থায়ীভাবে অবস্থান করছে না, কিন্তু স্থায়ী না থেকে স্বাধীনভাবে অবস্থান করতে পারে। আর অব্লিগেটরিতে কি বলেছিলাম, এরা কিন্তু এখানে বাধ্যতামূলক স্থায়ীভাবে অবস্থান করতে হবে। আর প্রোটো কোঅপারেশন, এখানে কি হয়, এখানে যে দুটো জীব উপকৃত হচ্ছে তারা কিন্তু স্থায়ীভাবে অবস্থান করে না। কিরকম, তারা জাস্ট অস্থায়ীভাবে কিছুক্ষণের জন্য অবস্থান করে। তাহলে কি বলবো প্রোটো কোঅপারেশন, যখন দুটো আন্তঃক্রিয়াশীল, অন্তঃক্রিয়া বলে, আন্তঃ বলছি, অন্তঃক্রিয়াশীল দুটি ভিন্ন জীব যখন অস্থায়ীভাবে একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েশন করবে, অর্থাৎ অস্থায়ী ইন্টারাকশন দুটো আলাদা প্রজাতির মধ্যে, তাই তো, দুটি আলাদা বা ভিন্ন প্রজাতির মধ্যে, এটা বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন, যেখানে দুজনেই উপকৃত হয়। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবে খুব ভালোভাবে। ফর এক্সাম্পল কি, তোমরা প্লুভিয়ানাস বলে একটা পাখির নাম শুনেছো কিনা জানি না, এখন না শুনে থাকলে এখন বলছি। দেখো, প্লুভিয়ানাস বলে একটা পাখি আছে, যার এটা গণ, আর প্রজাতি হচ্ছে ইজিপ্টিয়াস। প্লুভিয়ানাস ইজিপ্টিয়াস বলে একটা পাখি আছে। এই পাখিটা কি করে, এ কুমিরের নাম শুনেছো সবাই, কুমিরের দাঁতে গিয়ে বসে। কুমির হা করে, আর কুমিরের দাঁত থেকে কি করে, কুমিরের দাঁত থেকে খাদ্য সংগ্রহ করে, অর্থাৎ কুমির যেগুলো খায়, খাওয়ার পরে যেগুলো দাঁতে আটকে থাকে সেগুলোকে খাবার হিসাবে সংগ্রহ করে। প্লাস কুমিরের দাঁতে যে যোগগুলো অবস্থান করে, আমরা সবাই জানি কুমিরের দাঁতে যোগ থাকে, সেই যোগগুলোকে এই প্লুভিয়ানাস খাদ্য হিসাবে
অ্যাকসেপ্ট করে। এর ফলে কি হয়, কুমিরের দাঁত থেকে যোগগুলো সরে যায়, আর খাদ্যগুলো যেগুলো থাকে সেগুলো সরে যায়। তার ফলে কি হয়, কুমিরের দাঁতগুলো পরিষ্কার হয়ে যায়, তাই তো। আর প্লুভিয়ানাস কি করে, সেই যোগগুলোকে খাবার হিসাবে গ্রহণ করে, ফলে সে সেখান থেকে একটা খাদ্য পেয়ে যায়, তাই কি না? এই ধরনের যে ইন্টারাকশন, যে তার যেখানে কি হচ্ছে, দুটো আলাদা প্রজাতি অস্থায়ীভাবে অবস্থান করছে একসঙ্গে, তার ফলে দুজনেই উপকৃত হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন। আর মিউচুয়ালিজম মানে হচ্ছে স্থায়ী অবস্থান, স্থায়ী ইন্টারাকশন, আর প্রোটো কোঅপারেশন হচ্ছে অস্থায়ী ইন্টারাকশন। বোঝা গেছে? মনে থাকবে? গুড। তোমরা এই ছবিটা দেখো, তোমরা সবাই এই ছবিটাতে এখানে দেখো, এই যে কুমির আছে, দেখো এই যে কুমিরটা আছে, কুমিরের দাঁতে কিন্তু একটা পাখি বসে আছে, দেখো পাখি খাদ্য সংগ্রহ করছে। এই ধরনের যে ইন্টারাকশন, তার কিছুক্ষণ পর পাখিটা আবার উড়ে যাবে, তা সত্ত্বেও পাখিটাও উপকৃত হচ্ছে, কুমিরটাও উপকৃত হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন। বোঝা গেছে? এরপরে হচ্ছে প্রিডেশন। প্রিডেশন এটাও এক ধরনের ইন্টারাকশন পপুলেশনের মধ্যে দেখা যায়। প্রিডেশনে কি হয়, প্রিডেশনের সম্পর্ক এখানে একজন জীব বা একটা প্রজাতি উপকৃত হয় আর একটা প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারাকশন। পজিটিভ নেগেটিভ ইন্টারাকশন, এখানে একটা প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় আর একটা প্রজাতি উপকৃত হয়। প্রিডেশন এখানে সম্পর্কটা হচ্ছে শিকারী আর শিকার। তাহলে একজন খাদ্য সংগ্রহ করবে যে শিকারী, তাকে বলা হয় প্রিডেটর, আর আরেকজন যে শিকার, যাকে খাদ্য হিসাবে গ্রহণ করবে শিকারী, তাকে বলা হয় প্রে। কি বলা হয়? তাকে বলা হয় প্রে। অর্থাৎ প্রে অ্যান্ড প্রিডেটরের সম্পর্কের ভিত্তিতে একজন ক্ষতিগ্রস্ত হয় আর একজন উপকৃত হয়, এটাকে বলা হচ্ছে প্রিডেশন। এই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে প্রিডেশন। যেমন মনে করো যে একটা হরিণ আছে, সেই হরিণটাকে বাঘ আক্রমণ করলো, তাই তো। তাহলে হরিণটাকে বাঘ আক্রমণ করলো, আর এর ফলে কি হচ্ছে, বাঘ কিন্তু হরিণকে শিকার করলো, তাই তো। এর ফলে হরিণটা কি বাঘের খাবার হয়ে গেল, ফলে হরিণ কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, হরিণটা মারা গেল, কিন্তু বাঘ কিন্তু উপকৃত হলো, সে খাবার পেল। এই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে প্রিডেশন, অর্থাৎ শিকারী এবং শিকারের ভিত্তিতে যে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া, সেটাকে বলা হচ্ছে প্রিডেশন। বোঝা গেছে? এরপরে পড়বো আমরা কম্পিটিশন বা প্রতিযোগিতা। কম্পিটিশন বা প্রতিযোগিতা আমরা দেখতে পাই, কম্পিটিশন মানে কি বা প্রতিযোগিতা মানে কি, এটা আলাদা করে বোঝাতে হবে না, তাই তো। তাহলে কিসের ভিত্তিতে কম্পিটিশন বা প্রতিযোগিতা? যখন দুটো জীবের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, কিসের ভিত্তিতে? খাদ্য, বাসস্থান। কি বললাম? এক হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে বাসস্থান এর জন্য, বা আরো অন্য কোনো ফ্যাক্টর থাকতে পারে। মেন যে দুটো হচ্ছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে বাসস্থান। তাহলে এই খাদ্য এবং বাসস্থানের ভিত্তিতে যখন দুটো প্রজাতি, আলাদা প্রজাতি হতে পারে, একই প্রজাতিও হতে পারে, যখন দুটো প্রজাতি নিজেদের মধ্যে কম্পিটিশন করবে, তখন সেটাকে বলা হচ্ছে কম্পিটিশন। সেই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা। বোঝা গেছে? এটা কত রকমের বললাম? দুই রকমের হতে পারে। কম্পিটিশন হচ্ছে দুই রকমের হতে পারে। কিরকম? একই প্রজাতিগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? একই প্রজাতি, তার মানে ইন্ট্রা স্পেসিফিক, তাই তো, ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন। অথবা বলা হয়, বাংলায় বলা হয় অন্ত প্রজাতি প্রতিযোগিতা। আর একটা কি হতে পারে? ইন্টার স্পেসিফিক কম্পিটিশন বা আন্ত প্রজাতি। একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক বা অন্তঃপ্রজাতি, আর একটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক বা অন্তঃপ্রজাতি, আর একটা বলা হচ্ছে ইন্টার স্পেসিফিক বা আন্তঃপ্রজাতি। এই দুই ধরনের কম্পিটিশন দেখা যায়। এক্সাম্পল দিলেই বুঝে যাবে। যেমন মনে করো যে এটা একটা টব, টব দিয়ে বোঝাই, বা এটা একটা জায়গা মনে করো। এই জায়গাটার মধ্যে দুটো গাছ, যে কোনো গাছ দুটো ভালোভাবে জন্মাতে পারে, দুটো গাছ ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। কটা? দুটো। এবার এখানে আমি 20টা বীজ চারিয়ে দিলাম।
20টা বীজ যখন চারিয়ে দিলাম, তখন এইখানে যে পরিমাণ আলো আছে, যে পরিমাণ জল আছে, যে পরিমাণ বাতাস আছে অর্থাৎ এবং খাদ্য আছে, তার উপর ভিত্তি করে এখানে দুটো গাছ ঠিকঠাকভাবে বাঁচতে পারে। এবার এখানে কটা চারা লাগানো হয়েছে, বীজ লাগানো হয়েছে? 20টা। 20টা বীজে যখন অঙ্কুরিত হবে, তখন 20টা বীজের মধ্যে কিন্তু কম্পিটিশন শুরু হবে। কি হবে? 20টা বীজ থেকে যে চারা গাছ হবে, সেই চারা গাছের মধ্যে কম্পিটিশন শুরু হবে, কে বেশি খাদ্য সংগ্রহ করতে পারে, কে বেশি সানলাইট অ্যাবজর্ব করতে পারে, কে বাঁচতে পারে। তার বাঁচার জন্য কম্পিটিশন শুরু হবে। এক হচ্ছে এখানে খাদ্য এবং বাসস্থানের জন্য, এক হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে বাসস্থান, এই দুটোর মধ্যে এখানে কম্পিটিশন শুরু হয়ে গেছে দুটোর জন্য। তার ফলে শেষে দেখা যায় আলটিমেটলি দুটো জীবই কিন্তু বসবাস করতে পারবে। এই ধরনের যে ইন্টারাকশন, এখানে দেখো কোনো একটা নির্দিষ্ট প্রজাতির বীজ চালানো হয়েছে, তার মানে এই ধরনের ইন্টারাকশন করা হচ্ছে অন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক, একই প্রজাতির মধ্যে কম্পিটিশন, এটাকে বলা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক বা অন্তঃপ্রজাতি কম্পিটিশন। এবার মনে করো এখানে একটা হরিণ মরে পড়ে আছে, এখানে একটা হরিণ মরে পড়ে আছে। এবার এখান থেকে এদিক থেকে একটা শেয়াল আসছে ধেয়ে, আর এদিক থেকে একটা হায়না আসছে ধেয়ে বা বাঘ আসছে। এবার কি হচ্ছে, কে এই হরিণটাকে খাবে? মারা যাওয়া এই হরিণটাকে কে খাবে? বাঘ খাবে, হায়না খাবে, না শেয়াল খাবে? তাহলে হায়না একটা আলাদা প্রজাতি, শেয়াল একটা আলাদা প্রজাতি, দুজনের মধ্যে এবার কিন্তু কম্পিটিশন শুরু হবে, দুজনে মারামারি শুরু করে দিবে কে এই খাবারটাকে গ্রহণ করবে, তাই তো? তাহলে এই যে কম্পিটিশন বা প্রতিযোগিতা, এটা কিন্তু দুটো আলাদা প্রজাতির মধ্যে হচ্ছে। এই ধরনের প্রতিযোগিতা বলা হয় অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা বা ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। বুঝা গেছে? তাহলে কম্পিটিশন কি ধরনের ইন্টারাকশন হলো? কম্পিটিশন হলো যে এখানে কিন্তু একজন কি হচ্ছে, দুটো প্রজাতির মধ্যে দুজনেই উপকৃত হচ্ছে, বা দুজনেই, একজন উপকৃত হচ্ছে, একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই কি না? তাহলে কি বললাম, এখানে একজন উপকৃত হচ্ছে আর আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা দুজনেই উপকৃত হচ্ছে বা দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেনলি এখানে যেটা ধরবো আমরা, সেটা হচ্ছে দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখো এখানে যে বীজগুলো অঙ্কুরিত হয়েছিল, তাদের মধ্যে কম্পিটিশন হওয়ার পর দুজন বেঁচে গেছে, বাকিরা তো মারা গেছে। তার মানে সেম প্রজাতির সবাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে হায়না আর শিয়ালের মধ্যে যখন কম্পিটিশন হবে, দুজনেই তো ক্ষতিগ্রস্ত হবে, মারামারি দুজনের মধ্যে হলে দুজনেই তো ক্ষতিগ্রস্ত হবে, কারো নাক ফাটবে, কারো মুখ ফাটবে, তাই তো? এরভাবে বলি তো, তাহলে দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কম্পিটিশন হচ্ছে নেগেটিভ নেগেটিভ ইন্টারাকশন। এরপরে আমরা পড়বো হচ্ছে প্যারাসিটিজম বা পরজীবিতা। এটা আমরা সবাই খুব ভালো করে জানি, প্যারাসিটিজম নিয়ে একটা সিনেমাও আছে, প্যারাসাইট, না দেখে থাকলে দেখবে, খুব ভালো সিনেমা, ঠিক আছে? তারপরে হচ্ছে প্যারাসিটিজম। প্যারাসিটিজম কি? প্যারাসিটিজম হচ্ছে দুটো জীব, দুটো আলাদা প্রজাতির জীব, যারা সম্পূর্ণরূপে একজন আরেকজনের উপর নির্ভরশীল, পুষ্টির জন্য, আশ্রয়ের জন্য বা অন্য কোনো বিষয়ের জন্য একটা জীব আরেকটা জীবের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। তার ফলে কি হয়, একজন উপকৃত হয় আর আরেকজন কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের যে ইন্টারাকশন, সেটাকে বলা হচ্ছে প্যারাসিটিজম। তাহলে প্যারাসিটিজম কি হলো? একজন উপকৃত হলো আর একজন ক্ষতিগ্রস্ত হলো। বোঝা গেছে কিরকম? কি বললাম, মনে করো এই একটা জীব আর এই একটা জীব, যখন দুজন একসঙ্গে অবস্থান করছে, তার ফলে কি হচ্ছে, একজন উপকৃত হচ্ছে সম্পূর্ণরূপে আর একজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। কেমন? এক্সাম্পল, এক্সাম্পল তোমরা উকুন সবাই জানো, উকুনের কথা কে না জানো? উকুন মাথায় থাকে, কাছে আমাদের মাথায় থাকে, মানুষের মাথায় ধরো উকুন থাকে, তার ফলে কি মানুষ উপকৃত হয়? মানুষ উকুন থাকার জন্য উপকৃত হয়? হয় না, ক্ষতিগ্রস্তই হয়। কিন্তু উপকৃত কে হয়? উকুন হয়। উকুন কিরকম উপকৃত হয়? উকুন বাসস্থান পায় মাথার মধ্যে একটা, উকুন মাথার মধ্যে মাথা থেকে খাবার পায়, তাই না? তাহলে এই যে দুটো জীব, যার মধ্যে যে উপকৃত হচ্ছে, যে উপকৃত হচ্ছে তাকে বলা হয় প্যারাসাইট। কি বলা হয়? প্যারাসাইট। আর যে ক্ষতিগ্রস্ত হয়, যে ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয় হোস্ট। তাহলে এখানে দুটো জীব প্রজাতি বসবাস করছে, একটাকে বলা হয় প্যারাসাইট আর একটা বলা হচ্ছে হোস্ট। বোঝা গেছে? তাহলে এই যে প্যারাসিটিজম, এই প্যারাসিটিজম অনেক রকমের হতে পারে, কয়েকটা আমি আলোচনা করছি। একটা যেমন হচ্ছে এক্সটার্নাল প্যারাসিটিজম, বা বলা হয় বহি
পরজীবিতা, এক্সটার্নাল প্যারাসিটিজম বা বহি পরজীবিতা। কিরকম? যেমন হচ্ছে উকুন, তাই তো? উকুন কি একটা হোস্টের দেহের ভেতরে থাকে না বাইরে থাকে? বাইরে থাকে, মাথার উপরে থাকে, বা দেহের মধ্যে থাকে অন্য প্রাণীদের, তাই তো? এটাকে বলা হচ্ছে বহিঃপরজীবিতা। আর একটা হচ্ছে অন্তঃপরজীবিতা। অন্তঃপরজীবিতা কিরকম? তোমরা যে কৃমিগুলো নাম শুনেছো, ফিতা কৃমি বা গোল কৃমি, এগুলো দেহের ভেতরে থাকে, তো দেহের ভেতরে থেকে কি করে? ক্ষতি করে। আমরা যে খাবারগুলো খাই সেগুলো খেয়ে নেয়, তারপরে মানুষ যে খায় সে তার পুষ্টি পায় না, তাই তো? তাহলে এই ধরনের যে পরজীবিতা সেটাকে বলা হচ্ছে অন্তঃপরজীবিতা, যেটা আমরা ফিতা কৃমি, গোল কৃমির ক্ষেত্রে দেখতে পাই। আবার আরেক রকম ভাবে বলা যায় যে পরজীবিতা একটা হচ্ছে অব্লিগেটিভ, আর একটা বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। অব্লিগেটিভ কিরকম? যে অব্লিগেটিভ হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলকে বাঁচবে না ওই হোস্ট ছাড়া, অর্থাৎ অব্লিগেটিভ যে প্যারাসিটিজম, সেখানে হোস্ট ছাড়া প্যারাসাইটের বেঁচে থাকা অসম্ভব। যেমন এক্সাম্পল, তোমরা নাম শুনেছো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম ভাইরাস যে ম্যালেরিয়ার পরজীবী, সেই প্লাজমোডিয়াম কিন্তু কখনোই হোস্ট ছাড়া, অর্থাৎ মসকিটো এবং মানুষ ছাড়া কিন্তু বাঁচতে পারবে না, তাই তো? আর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট কি? যেমন হচ্ছে তোমরা নাম শুনেছো জোঁক। জোঁক কিন্তু খাবারের জন্য প্রাণীদের রক্তের উপর নির্ভর করে, তাই তো? সে গরু, ছাগল, মানুষ এদের উপর নির্ভর করে। তাহলে এই জোঁক যতক্ষণ ওই প্রাণীর দেহে থাকবে ততক্ষণ ও সেখান থেকে খাদ্য সংগ্রহ করবে, তার ক্ষতি করবে। কিন্তু যখন সে দেহ থেকে বেরিয়ে যাবে তখন আর কিন্তু ক্ষতি করবে না। তাহলে এই ধরনের যে প্যারাসিটিজম সেটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসিটিজম। অস্থায়ী ইন্টারাকশনের ফলে কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত করছে তার হোস্টকে। বোঝা গেছে? এই ধরনের ইন্টারাকশনকে বলা হচ্ছে প্যারাসিটিজম। কিরকম ধরনের প্যারাসিটিজম? ফ্যাকাল্টেটিভ প্যারাসিটিজম। কেমন? এরপরে হচ্ছে খুব একটা মানে কি বলবো, হাস্যকর বলতে পারো বা মজাদার খুব একটা মজাদার বিষয়, সেটা হচ্ছে হাইপার প্যারাসিটিজম। হাইপার প্যারাসিটিজম, এখানে কি হয়? একটা জীব উপকৃত হয়, আর একটা প্রজাতি কিন্তু একটা প্রজাতি উপকৃত হয়, আরেকজন ক্ষতিগ্রস্ত হয়। এই ব্যাপারটা তোমরা একটা কথা নিশ্চয়ই শুনেছো, একটা প্রবাদ বাক্য, যে ভিখারিকে ভিক্ষা দেওয়া। কথাটা শুনেছো তো? ভিখারিকে ভিক্ষা দেওয়া। এই হাইপার প্যারাসিটিজম হচ্ছে এই ভিখারিকে ভিক্ষা দেওয়ার মতো। কিরকম? যে একটা প্যারাসাইট, এই যে প্যারাসিটিজম আমরা পড়লাম, প্যারাসিটিজম, এই প্যারাসিটিজমে যে প্যারাসাইট আছে সেই প্যারাসাইটের উপরে আবার একটা পরজীবী এসে আর একটা প্যারাসাইট এসে অবস্থান করছে। এই ধরনের, অর্থাৎ এই একটা জীব প্রজাতি এই নিজেই পরজীবী, নিজেই অন্য থেকে খাবার সংগ্রহ করে, অন্যের উপর বসবাস করে, এর উপরে এসে আবার আর একটা জীব এসে অবস্থান করছে, এও কিন্তু আবার পরজীবী, অর্থাৎ পরজীবীর উপরে পরজীবী অবস্থান করছে। এর ফলে এই পরজীবীটা উপকৃত হচ্ছে, এই পরজীবী কিন্তু মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের যে প্যারাসিটিজম, অর্থাৎ ভিখারিকে ভিক্ষা দেওয়া, এটাকে বলা হচ্ছে হাইপার প্যারাসিটিজম। ফর এক্সাম্পলটা খুবই সিম্পল। ট্রাইকোলিগা বলে একটা, কি বলবো তোমাদেরকে, একটা মাছি আছে। মাছিটা কি বললাম? ট্রাইকোলিগা বোম্বাইসিস। ট্রাইকোলিগা বোম্বাইসিস বা বাংলায় বলতে পারো উজি মাছি। কি বললাম? উজি মাছি বলে একটা মাছি আছে, যে মাছিটা কার উপর বসবাস করে? রেশম, নাম শুনেছো? রেশম কীটের যে লার্ভা, রেশম মথ, সেই রেশম মথের যে লার্ভা, সেই লার্ভার দেহে বসবাস করে। তাহলে লার্ভার দেহে গিয়ে বসবাস করছে উচি মাছি। রেশম মথের লার্ভা নিজেই তো একটা পরজীবী, তুঁত গাছের উপর অবস্থান করে, তাই না? তাহলে রেশম মথের লার্ভা নিজেই একটা পরজীবী, তুঁত গাছের উপর অবস্থান করে, তুঁতের পাতা খেয়ে বেঁচে থাকে, তার উপরে আবার উজি মাছি এসে বসে যাচ্ছে, দিয়ে রেশম মথ থেকে ও খাবার সংগ্রহ করছে। এর ফলে কি হয়? রেশম মথের যে লার্ভা সেটা কিন্তু মারা যায়। এই ধরনের যে ইন্টারাকশন সেটাকে বলা হচ্ছে হাইপার প্যারাসিটিজম। বোঝা গেছে? বা অতি পরজীবিতা। এই হচ্ছে তোমাদের আজকের পড়া। এই যে পপুলেশনের মধ্যে বিভিন্ন ধরনের যে ইন্টারাকশনগুলো হয়, সেই ইন্টারাকশনগুলো আজকে আমরা একটু দেখলাম। এটা তোমাদের পড়া থাকলো, এটা তোমরা একটু দেখো, বইটা একটু পড়বে ভালো করে, ভিডিওটা একটু ভালো করে দেখবে, না বুঝতে পারলে একটু পিছিয়ে আবার দেখবে, আশা করি সবাই বুঝে যাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।